আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ বিকেলে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফজল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। আজ বিকেলে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। খুব শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে একথা বলেন মির্জা ফখরুল। কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সবাইকে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন মির্জা ফখরুল। বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য, আমরা দেশের জন্য দোয়া চাইব। দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাইব। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীরা জড়িত কিনা এই বিষয়ে তদন্ত করে দেখার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আর ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদেরকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। এ বিষয়ে আরো জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, সার্জিস আলম আর কি বলেছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আজকে সকাল 10টার দিকে সার্জিস আলম যে হলে অবস্থান করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, সেই হলের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানে গতকালকে ধানমন্ডির 32 নম্বরে যে 2-1 জন শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাদের উপর হামলা সহ শুরু করে এবং শিক্ষার্থীদের দিক থেকে বা কারো পক্ষ থেকে ফোন চেক করার যে বিষয়গুলো ঘটেছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি এই ধরনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকে অথবা অন্য কেউ জড়িত থাকে সেটি তদন্ত করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সাথে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন যে নতুন করে কোনো রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা তারা করছেন কিনা। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে যদি সময় সেটি ঠিক করে দেবে আসলে কোনো রাজনৈতিক দল গঠন করতে তারা যাচ্ছেন কিনা। এছাড়া ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীরা কার্যক্রমগুলো পরিচালনা করছে সেই কার্যক্রমগুলো নিয়ে তার কাছে প্রশ্ন রাখা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। সেই প্রশ্নগুলো উত্তরে তিনি বলেছেন যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বে শিক্ষার্থীরা এতদিন নিয়োজিত ছিল, যেহেতু ট্রাফিকে কোনো পুলিশ ছিল না, রাস্তায় কোনো পুলিশ ছিল না, সেই হিসেবে শিক্ষার্থীদের যে রাস্তায় থাকা সেটি যৌক্তিক ছিল। কিন্তু এখন যেহেতু গত কয়েকদিন ধরে ট্রাফিক বিভিন্ন মোড়গুলোতে পুলিশ অবস্থান নিয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি দায়িত্ব পুলিশ নিয়েছে, সেই হিসেবে সার্জিস আলম বলেছেন যে শিক্ষার্থীদের এখন আর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার কোনো যৌক্তিকতা নেই। এখন থেকে শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরে যেতে হবে। এবং আজকে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না থাকলেও গতকালকে তারা আমাদেরকে একটি মেসেজ দিয়ে জানিয়েছেন যে আজকে তারা নিকটস্থ যে হসপিটালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে যারা আহত রয়েছেন, যারা চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন এবং সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্যে সবার প্রতি তারা আহ্বানও জানিয়েছেন। এরকম একটি মেসেজ আমাদেরকে দিয়েছে। এছাড়া অন্য কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমাদের কাছে জানা নেই। আমরা জানছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচির খবরাখবর। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। আপেল, ট্রাফিকের দায়িত্ব থেকে তো ছাত্রদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে আর এই বিষয়ে?
সাপ্তাহিক ছুটির দিন হয় রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম। ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা যারা এই সড়কে দায়িত্ব পালন করছে তারা যাতে সেখান থেকে সরে যায়, আর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই সেটি তিনি জানিয়েছেন। মূলত আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে যখন পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনার পুরো দায়িত্ব কিন্তু কাঁধে নিয়ে নেয় শিক্ষার্থীরা এবং অনেক নিরলসভাবে তারা দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষ তাদের এই দায়িত্ব পালনের তারাও খুশি। মূলত বলে রাখি যে অনেকটা কিন্তু ঝুঁকি নিয়ে তারা এই দায়িত্ব পালনটি করছে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই, পাশাপাশি বলে রাখি যে এই টানা রোদের মধ্যে টানা যে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে যে দায়িত্ব পালনের সময় কিন্তু অনেকে কিন্তু অসুস্থও হয়েছেন। এই জন্য কিন্তু বলে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে নির্দেশ দিয়েছেন যে শিক্ষার্থীরা সড়কে দায়িত্ব পালন করছে তাদের যাতে সার্টিফিকেট দেওয়া হয়, যে সার্টিফিকেট তাদের ভবিষ্যতের যে কোনো কর্মক্ষেত্রে এটি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অর্থাৎ তাদের সেটিকে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বলে রেখেছে এখন সড়কের যে অবস্থাতে শিক্ষার্থীরা আছে তারা বলছেন যে তারা দায়িত্ববোধ থেকেই তারা এই দায়িত্ব পালন করছেন, আর যেহেতু একটি নির্দেশনা এসেছে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য, আমরা আসলে দেখবো যে তারা আসলে সড়কেই আরও দায়িত্ব পালন করতে চান নাকি তারা আসলে আবার ক্লাসে ফিরে যেতে চান। তবে বলে রাখি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে এবং স্কাউটের সদস্যদেরকেও আমি দেখেছি তারা দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে বলে রাখি যে যেহেতু একটি নির্দেশনা এসেছে, শিক্ষার্থীরাও বলছেন তারা যদি এতদিন দায়িত্ব পালন করে আসেন আরও যদি প্রয়োজন হয় তারা দায়িত্ব পালন করবেন। তবে ট্রাফিক পুলিশ যদি তাদেরকে বলে যে দায়িত্ব পালন করার প্রয়োজন নেই তাহলে তারা সড়ক থেকে সরে যাবে। রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এদিকে আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। নতুন সময়সূচি অনুযায়ী ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর এর আয়কর বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সাইফুল আলম মাসুদের কোম্পানিটি এস আলম গ্রুপ হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা যেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক আর্থিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এস আলম গ্রুপ নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে দুরবস্থার জন্য এই শিল্পগোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া এস আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারেরও অভিযোগ আছে। দেশে আমদানিকৃত ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতিমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরো স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা।
1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে। সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটরা যারা পাস পারে তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে, বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে নেয় বাড়বে কি করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। ঢাকার বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। শাওন, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি এখনো বাজার মনিটরিং এর দায়িত্বে আছেন, আমাদের জানান। হ্যাঁ ফারজানা, শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপ, ছোট ছোট দল আসলে আমাদের চোখে পড়েছে। তারা খুচরা পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীর কাছে যাচ্ছেন এবং তারা ন্যায্য দাম নিচ্ছেন কিনা তাদের চালানগুলো চেক করার চেষ্টা করছেন বা পাকা রসিদগুলো চেক করার চেষ্টা করছেন যে তারা কত টাকায় বিক্রি করছেন এবং কত টাকায় কিনেছেন। তো এই সীমিত পরিসরে আসলে তাদের এই কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে সকাল থেকে। আর এর বাইরে আজকের বাজার পরিস্থিতি যদি বলি, চালের বাজার বেশ চড়া গত 2 সপ্তাহ ধরে, তো সেই একটি চড়া অবস্থানেই আছে। মিনিকেট 70 থেকে 72 টাকা কেজি বিক্রি হচ্ছে, আটাশের কেজিও 55 টাকার উপরে আমরা যেটি দেখছি। আর মোটা চাল যেটি স্বর্ণা, সেটির দামও আমরা যেটি দেখছি যে 50 টাকার উপরে চলে গেছে, এখন 53 থেকে 54 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম নতুন করে আরেক দফা বেড়েছে, এখন বাজারে আজকে আমরা দেখছি যে 300 টাকার উপরে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ যদি আমরা দেখি যে 120 বা 150-60 টাকায় কেজি ছিল, সেটি মানে একদমই দ্বিগুণ হয়ে গেছে আমরা দেখছি। তবে আশার বিষয় হচ্ছে যে কম আয়ের মানুষের প্রোটিনের যে উৎস মুরগি, ব্রয়লার মুরগি বিশেষ করে, সেটির দাম কিন্তু ধারাবাহিকভাবে কমে আসছে। আমরা আজকে দেখছি যে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহেও আমরা দেখেছিলাম 170 টাকা। মানে এই এক সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা কমলো। আর সোনালী মুরগির কেজিও কিন্তু প্রতি কেজি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 250 টাকায়। তো মুরগির দাম নিয়ে বেশ সন্তুষ্ট আমরা দেখছি ক্রেতারা। আর সব ধরনের সবজির দাম বেশ কিছুদিন ধরেই কিছুটা বাড়তি, তো সেরকম একটি অবস্থায় অবস্থান করছে। তো ফারজানা, এই ছিল মোটামুটি বাজারের সবশেষ খবর। আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের গ্রুপটির বিষয়ে আগাম কোনো মন্তব্য করেননি তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। বলেন, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে। আরেক সাংবাদিক মনিকা ভেলা গাভির এক প্রশ্নের জবাবে ফারহান হক জানান, যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সবার সম্মান প্রদর্শনকে তারা উৎসাহিত করেন। শান্তিপূর্ণ প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ক্ষয়ক্ষতি করবে না, এমন নীতি পালনেরও আহ্বান জানায় জাতিসংঘ। We'll have to see what the work of the group is. At this stage, I don't have any comment on them. Regarding what you said about support for Bangladesh, I can certainly confirm that we remain willing to support the government and people of Bangladesh as needed. That we encourage the right to peaceful protest to be respected by all, and we call on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed.
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।